This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আজ সারাদিনে যা যা ঘটলো তাতে শুরুতেই নজর তো মালদাতেই রাখতে হবে, কারণ মালদার হেভিওয়েট তৃণমূল নেতা খুনে 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল, এমনই বিস্ফোরক তথ্য দিল কে পুলিশ। ঘটনার মূল চক্রী জেলা তৃণমূলেরই আর এক বড় নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার সাগরেদ স্বপন শর্মা। 22 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর, টানা 22 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। যদিও নরেন্দ্রনাথের দাবি খুনের পিছনে আরো বড় মাথা রয়েছে। দলের অন্তর্দ্বন্দ্বেই খুন হয়েছেন তৃণমূল নেতা দুলাল সরকার। সময়ের সঙ্গে সঙ্গে এই জল্পনায় তীব্র হচ্ছিল, শেষ পর্যন্ত তাতেই একরকম শিলমোহর পড়ল। দুলাল খুনে পুলিশের জালে নন্দু সহ দুজন, সব মিলিয়ে গ্রেফতার 7। মঙ্গলবার দুপুর থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হলো তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে। তিনি ইংরেজবাজার তৃণমূলের টাউন সভাপতি ও হিন্দি সেলের জেলা সভাপতি। জেলা রাজনীতিতে নন্দু নামেই বেশি পরিচিত। গ্রেফতার করা হয়েছে স্বপন শর্মা নামে আরও একজনকে। তাকে বাম আমলের ত্রাস বলা হতো, তবে ইদানিং নন্দুর সঙ্গেই স্বপনের ঘনিষ্ঠতা বেড়েছিল। স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি, খুন, দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্র অভিযোগ আছে, পুরনো মামলা আছে। ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিংয়ের একটা বরাত দেওয়া হয়েছিল। ড্রাইভার ছিলেন আসরার খান বলে একজন, তাকে এখনো পাওয়া যায়নি। দুলাল খুনের নেপথ্যে থাকতে পারেন নরেন্দ্রনাথ, সেই সন্দেহই ছিল খোদ ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। নরেন্দ্রনাথ তিওয়ারি অনেককেই বলেছে যে আমি শেষ দেখবো, আমি দুলাল সরকারকে মারবই, বাবলাকে মারবই, এবং স্বপন শর্মা নন্দু এটা একসঙ্গে মিলেই এই ঘটনা ঘটিয়েছে। এটা দল বলবো না, দ্বন্দ্বের দল বলবো না, এটা দলের বাইরে করেছে ওরা। আদালতে নিয়ে যাওয়ার সময় নরেন্দ্রনাথের অবশ্য দাবি তাকে ফাঁসানো হয়েছে। খুনে জড়িত বড় মাথা, কিন্তু কৃষ্ণেন্দু নারায়ণ তো নন্দুর নামই বলছেন। সেই প্রশ্নের কি জবাব? নন্দুদা কিষানদা বলেছে আপনারা নাকি যুক্ত আছেন। বড় মাথার কৃষ্ণেন্দু চৌধুরী আপনার নাম বলেছে, কিষানদা আপনার নাম বলেছেন, আপনারা গোষ্ঠী চালাতেন ভাইরা মিলে নাকি? কৃষ্ণেন্দু বলেছে, কৃষ্ণেন্দু বলেছে আপনি বড় মাথা। সেই বড় মাথা কে বা কারা এখনো স্পষ্ট নয়, তবে দুলালের স্ত্রী চাইছেন তারা দ্রুত সামনে আসুক। যেভাবে তাকে মাথায় গুলি করে মারল, সেই এত দুঃসাহস দেখাতে গেলে অনেকগুলো মাথারই দরকার। সেই অনেকগুলো মাথা আছে বলেই তার মাথাতে এইভাবে গুলিগুলো করতে পারলো। আমার নেত্রীর উপরে আমার ভরসা রয়েছে। আমি যারা সঠিক, আরও যদি কোনো মাথা থেকে থাকে তারা আসুক সামনে বেরিয়ে, আমি সেটাই চাইছি। নরেন্দ্রনাথ তিওয়ারি নিজেও দাবি করছেন যে এর পেছনে বড় মাথা রয়েছে, আরও বড় মাথা রয়েছে যারা তাকে ফাঁসানো হচ্ছে। এটা আমি বলতে পারবো না, এটা পুলিশ তার তদন্তে বার করবে। আমার তো অনেক কিছুই মনে হচ্ছে, অনেকের কথাই মনে হচ্ছে। আমি তো বলছি যেই করুন, বন্ধু তো অ্যারেস্ট হয়েছে, যখন পুলিশ তার তদন্তে ধরা পড়েছে, বাবু যেটা দেখছেন সেটা তো যেমন ঠিক আছে, এতদূর পর্যন্ত মানুষ করতে পারে যদি এটা হয়ে থাকে, তাহলে এটা খুবই যেরকম আমাদের কাছে নিন্দা করছে, এবং তাদের চরম চরম পানিশমেন্ট হোক। তবে এই মামলায় নন্দু ও স্বপন শর্মার গ্রেফতারি অবশ্যই একটা বড় ব্রেক থ্রু। কিন্তু কথা হচ্ছে যে এই দুজনের বিবাদেই কি এই খুন? এখনই কি তদন্তের জাল গুটিয়ে নেবে পুলিশ, নাকি আরও এগোবে? মালদা থেকে ক্যামেরায় মুজিবুর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।
পুলিশ বলছে যে পরিকল্পনা মাফিক একটা খুন। একজন তৃণমূল নেতাই কি পরিকল্পনা করে আর এক তৃণমূল নেতাকে খুন করলেন? এটা শাসক দলের কাছে কতটা মাথা ব্যথার। দেখুন, জেলায় জেলায় তৃণমূলের কোন দল এটা বরাবর দেখেছি আমরা। কেষ্টু বনাম কাজল রয়েছে, আরাবুল বনাম শওকত রয়েছে, কিন্তু এই লড়াই একেবারেই তো থামছে না। তৃণমূল কি এবার সক্রিয় হবে অন্তত এই অন্তর্দ্বন্দ্বের ক্ষেত্রে? তৃণমূল যদি ঝগড়া না করে তাহলে তৃণমূলকে হাঁটাবার ক্ষমতা কারও নেই। আমি আপনাদের বলে গেলাম, আমি যেন আমার কানে না আসে যে তৃণমূল কংগ্রেসের ফাইটের জন্য কোনো কোম্পানির গেট বন্ধ হচ্ছে বা কোনো স্ট্রাইক হচ্ছে। দলনেত্রী বারবার নিষেধ করেছেন, তারপরও তৃণমূলে ঝগড়া শেষ নেই। জেলায় জেলায় দ্বন্দ্ব, রক্তক্ষয়ী কোন্দল, যা দেখিয়ে নিয়মিত রাজ্যের শাসক দলকে বিচ্ছেন বিরোধীরা। যেমন গত বছর পঞ্চায়েত ভোটের আগে বিজেপির রাজ্য সভাপতি তৃণমূলকে ঠুকে বলেছিলেন, তৃণমূল কংগ্রেস এবার সবথেকে বেশি নিজেদের মধ্যেই মারামারি করবে। তৃণমূল কংগ্রেসেরই এক গ্রুপের নেতা আর এক গ্রুপের হাতে খুন হবে, আমি আগেই বলে দিলাম। অন্তর্দ্বন্দ্বের তালিকায় সবার ওপরে বীরভূমের অনুব্রত বনাম কাজল শেখ। কেষ্ট কাজলের কোন্দল বহুদিনের, এর মধ্যেই আবার 2 বছরের বেশি সময় জেলা ছাড়া ছিলেন অনুব্রত। সেই সুযোগে বীরভূম তৃণমূল কাজলময়, আবার কেষ্ট ফিরেছেন জেলায়। দুই নেতা সখ্য এখন সর্বজনবিদিত। কাজল গোড়া থেকেই আক্রমণাত্মক, কখনো সরাসরি কখনো ঘুরিয়ে নিশানা করেছেন কেষ্টকে। কোর কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। এককভাবে একনায়কতান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্তই কার্যকরী হবে না। দীর্ঘ 2 বছর 2023-এ নির্বাচন করেছি বীরভূম জেলায়, একটাও বোমাবাজি হয়নি, কাটাকাটি হয়নি, খুনোখুনি হয়নি। 2024-এ নির্বাচন করেছি বীরভূম জেলায়, একটাও বোমাবাজি হয়নি। কি এমন ঘটনা ঘটলো যে এখন হঠাৎ বোমাবাজি হচ্ছে, বিভিন্ন দিকে বোমা ধরা পড়ছে, কোথাও গুলিবাজি হচ্ছে? কেষ্টকে অবশ্য সরাসরি আক্রমণ করতে দেখা যায়নি। আমি নেতা নই, আমার নেত্রী মমতা ব্যানার্জি। কোনো হানাহানি করবেন না, কোনো ঝগড়াঝাটি করবেন না, সবাইকে নিয়ে চলুন। অনুব্রত কি আড়াল থেকে খেলছেন? বীরভূমে জোর জল্পনা, যেমন শিউরি উৎসবে নাম নেই কাজল শেখের। অনুব্রত মণ্ডল, শতাব্দী রায়, বিকাশ রায়চৌধুরী, তালিকায় সবাই রয়েছেন, নেই শুধু জেলা সভাধিপতির নাম। তারা যাকে পছন্দ, যাকে ভালো বুঝবে, যাকে ভালো মনে করবে তাকেই আমন্ত্রণ জানাবে। সর্বত কাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কাকে জানানো হয়নি সে বিষয়ে আমার কাছে কোনো খবর নেই, কোনো রিপোর্ট নেই। এ বিষয়ে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। বীরভূমের মতোই তেতে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের মাটি। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার দাপটে অনেকটাই কোণঠাসা আরাবুল ইসলাম। অনুব্রতর মতো আরাবুলেরও জেল থাকায় এলাকায় ছিলেন না বেশ কয়েক মাস। সেই সুযোগে ভাঙড় তৃণমূল শওকতময়। দিন কয়েক আগে আরাবুলের গাড়ি ভাঙচুর হয়, সরাসরি শওকতের দিকে আঙুল তোলেন ভাঙড়ের তাজা নেতা। অভিযোগে চরমে ওঠে পারদ। তারা আমার গাড়িটা ভেঙে খবরের শিরোনামে আসতে চাইছে শওকত মোল্লা। তাই আমি বলি যে ক্যানিংকে শেষ করে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা শেষ করার জন্যে যথেষ্টভাবে শওকত মোল্লা কাজ চালিয়ে যাচ্ছে। আরাবুল কোনো পার্টির কোনো পদে কোনো জায়গাতে নেই, ফলে এখানে আমার গোষ্ঠীটা আসছে কী করে? এখানে 2024-এ তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঐক্যবদ্ধ লড়াই করেছে, তারাই গোটা ভাঙড় জুড়ে কাজ করছে। হুই শওকত মোল্লা হয়, শওকত মোল্লার কী আছে, অবজারভারের কী আছে? আমি কনভেনার আছি এখনো পার্টির, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আছি। কে শওকত মোল্লা? মালদার কোন্দল দেখে কি তৃণমূল সতর্ক হবে আদৌ? আবার শান্তির জল ছেটাবেন কি দলনেত্রী? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শুরুতেই মালদার গানের লড়াইটা দেখালাম, মানে তৃণমূলে গুলিতে মৃত্যু আদি তৃণমূল নেতার। আর আজ ধনধান্যে অডিটোরিয়ামে গানের লড়াই দেখা গেল। সত্যি এই গান মানে বন্দুক নয়। স্টুডেন্ট উইকের সমাপনী অনুষ্ঠানে আমরা দেখলাম যে 14 বছর বিতর্কে ইতি টানার জোর চেষ্টা করলেন অভিনেতা সাংসদ দেব। পাগলু ভুল, দেব মানলেন বিলকুল। বিতর্কে সত্যি ইতি পড়ল। 1993 সালের মহাকরণ অভিযান, পুলিশের গুলিতে মৃত্যু হয় 13 যুব কংগ্রেস কর্মীর। তাদের স্মৃতিতেই প্রতি বছর 21শে জুলাই পালন করে তৃণমূল। 2011 সালে শহীদ দিবসের সেই মঞ্চেই কিনা দেবের পাগলু ডান্স। শুরু হয় জোর বিতর্ক। প্রতি বছর 21শে জুলাই এলেই বিতর্কটা চাঙ্গা হয়ে ওঠে।
এতদিন পর মুখ খুললেন দেব, বললেন, এই গান নিয়ে একটা ইতিহাস আছে আমার জীবনে। আমার এখনো মনে আছে 2011-তে শহীদ দিবসে আমি তখন একদমই নতুন, এখনই নতুন, তখন ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম। আমি তখন বুঝিনি। ভুল স্বীকার করলেও দেব এও বলেছেন, কিন্তু আমি সেদিন গাইনি, আমি এটা কোনোদিন বলার সুযোগ পাইনি। আমি আজকে এই সুযোগটা পেয়েছি, কারণ মঞ্চের সামনে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিলেন, তারাই পাগলু গানটা ধরেছিলেন, তারাই বলেছেন গানটা গাইতে। তাহলে কি সত্যি ভুল স্বীকার করলেন দেব, নাকি লক্ষ লক্ষ তৃণমূল কর্মীর ঘাড়ে দায় চাপিয়ে দায় সারলেন? সব মিলিয়ে 14 বছর আগের বিতর্কের আগুনে নতুন করে আঁচ। অনেক ন্যাকামো করেছেন উনি। ওনার এই ন্যাকামোতে বাংলার মানুষ এবং ঘাটালের মানুষ তাদের কোনো লাভ হয়েছে বলে আমার মনে হয়নি। ন্যাকামো বন্ধ করে সোজাসুজি ওনার বলা উচিত যে ওনার কোনো মেরুদণ্ড নেই, মেরুদণ্ড কালীঘাটে বন্ধক রাখা হয়েছে। এই ধরনের জনপ্রিয় ব্যক্তিত্ব, চলচ্চিত্র জগতের ব্যক্তিত্ব যখন কোনো অনুষ্ঠান মঞ্চে ওঠে, সেই অনুষ্ঠান মঞ্চের সামনে যারা দর্শক থাকে তার অনেক সময় অনেক রকম আবেগতাড়িতভাবে তাদেরকে আবদার থাকে, অনুরোধ থাকে, উপরোধ থাকে। সেই অনুরোধ বা উপরোধে সাই দিয়ে অনেক সময় হয়তো এই ধরনের ব্যক্তিত্ব কিছু পারফর্ম করে থাকেন। ধনধান্য অডিটোরিয়ামে সরকারি অনুষ্ঠানে পাগলু ডান্স নিয়ে বলার সুযোগ পেয়েছেন দেব। তারপর শেষ করেছেন আরও একটা জনপ্রিয় সিনেমার গান দিয়ে। তালিতে ফেটে পড়ে ছাত্রছাত্রীতে ভরা অডিটোরিয়াম। একটা গান মাথায় এসছে যেটা গাইলে আমি আজকে রাত্রে দিকে না এক্ষুন দিকে ট্রোল হতে শুরু করবো। ও মধু কারো মনে আছে? সেটা এখনই মাথায় এলো। আগে আবার ভুলে গেলাম লাইনটা। প্রথম লাইনটা কি ছিল? হে ইউ আর মাই লাভ, জানো তুমি, একসাথে, হে ইউ লিসেন টু মি, ইউ আর মাই লাভ, জানো তুমি, তুমি 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 করে লাল নীল স্বপ্নের ভিড়, দুজনেই কাছাকাছি, বালু জল জুড়ে আছি, হতে চাই একলা নিবি, একসাথে, I love you, একসাথে, ও মধু, ও মধু, I love you. আশ্চর্য হওয়ার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। রাজ্যের মুখ্যমন্ত্রীর রুচি তার দলীয় অনুষ্ঠানে এবং সরকারি প্রোগ্রামে ফুটে উঠবে, এর মধ্যে কেনই বা আশ্চর্য হবে? বাংলায় একজন নামকরা অভিনেতা, ওই সুযোগটা কাজে লাগিয়ে ওই গান টান মেলা খেলা করে মানুষকে মনোরঞ্জন দিয়ে যতটুকু জনসমর্থন ধরে রাখা যায় ও চেষ্টা করছে। ড্যান্সই করুক, আর ওখানকার মানুষকে বলবো এই ধরনের ব্যক্তিকে ভোট দিলেই ওই গানই শুনতে হবে, প্রকৃত অর্থে কিছু ডেভেলপ হবে না। বিতর্কে কি পাকাপাকি ইতি টানতে পারলেন ঘাটালের তৃণমূল সাংসদ? সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। গানের লড়াই বলছিলাম না, আজ ধনধান্য অডিটোরিয়ামে একেবারে সঞ্চালকের ভূমিকায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেতা, অভিনেত্রী, গায়ক, নেতা মন্ত্রীদের ডেকে ডেকে গান গাওয়ালেন। রইল তারই এক ঝলক। আমি প্রথমেই অনুরোধ করব অদিতি মুন্সিকে, ছোট্ট খাট্ট দেখতে, ওকে আমি বলি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। আগুনের পৌরুষমণি ছোঁয়া প্রাণে। শাওনি এসো, তুমি তো লোকসঙ্গীতে মাস্টার, তুমি একটা ফোক তোলো। তোমায় হৃদমা ঝাড়ে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় রাখিব, ছেড়ে দেব না। জুন মালিয়া, পরিচয় দেওয়ার দরকার নেই। हम होंगे कामयाब, গাও हम होंगे कामयाब। এবার সায়ন্তিকা, গান গাইতেই হবে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। করো এ গুলিগালা, বন্ধ করো বোমা বর্ষণ, বন্ধ করো ধর্মের নামে একে অপরকে শোষণ। থ্যাংক ইউ সোহন, লিখে যাও। আমি বাবুলকে একটা ছোট্ট করে গান গাইতে বলবো, ওখানে চলে যাও। আমার মন বলে চাই 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 গো, যারা জানো গাও। এখন ইন্দ্রনীল সেন, ও কোনোদিন প্র্যাকটিস করে না জানো তো, আর নিজের জীবনে হারমোনিয়াম বাজানোর শেখেনি। ইঞ্জিনিয়ার ছিল, ইঞ্জিনিয়ার থাকতে থাকতে গায়ক হয়ে গেছে। না আজকে আমি ও গলাটা হচ্ছে ভগবান ঈশ্বর প্রদত্ত। হো রত চলা দুপুরে, সুর তুলে নুপুরে। এবার এডুকেশন মিনিস্টার ব্রাত্য বোস খোদ
রোদ জ্বলা দুপুরে বাবারে সুর তুলে নুপুরে, তারপর বাস থেকে তুমি যবে নামতে একটি কিশোর ছেলে, একটি না, এক জোড়া কিশোর ছেলে, আচ্ছা এক জোড়া কিশোর ছেলে, তারা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনোদিনও ভাবতে? সবসময় শক্ত কথা ভালো লাগে না, কখনো কখনো একটু আনন্দ, একটু উল্লাস, একটু উচ্ছ্বাস মানুষের প্রাণকে আনন্দময় করে গড়ে তোলে। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। বাবুল সুপ্রিয় গাইলেন, আমার মন বলে চাই চাই গো, চাওয়ার সত্যি তো শেষ নেই। তবে একটু ঘুরপথে, স্বাস্থ্যসাথী প্রকল্প ঘিরেও কিন্তু দুর্নীতির ভাইরাস। রোগীর বাড়ি ফেরার জন্য বরাদ্দ 200 টাকাও আত্মসাতের অভিযোগ স্বাস্থ্যকর্মীদের একাংশের বিরুদ্ধে। বিতর্কে কলকাতা মেডিকেল কলেজ, চাপের মুখে তদন্ত কমিটি গঠন। পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা দিতে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার, কিন্তু অভিযোগ সেই প্রকল্প ঘিরেও এখন বাসা বেঁধেছে দুর্নীতির ভাইরাস। খাস কলকাতা মেডিকেল কলেজেই এমন অভিযোগ উঠেছে। এই কথাটা জিজ্ঞেস করেছিলাম কি এখানে সরকার থেকে তো 200 টাকা দেওয়া হচ্ছে, এইসব বলো এইসব টাকা বাকা এখন এখানে কিছু দেওয়া হয় না। মানে আমি ওনাকে আবার জিজ্ঞেস করলাম কেন দেওয়া হচ্ছে না, সরকার তো দিচ্ছে আমাদেরকে। বলে এইসব যদি জানতে হয় তাহলে আপনি স্বাস্থ্য ভবনে গিয়ে যোগাযোগ করুন, ওখানে ওরা সব জবাব দিতে পারবে, আমরা কিছু জবাব দিতে পারবো না। আমাদের কাছে কোনো টাকা অ্যালাউ করা হয়নি। 200 টাকা করে পাওয়ার কথা আপনারা জানেন? না। আপনারা জানেন স্বাস্থ্যসাথী প্রকল্পে 200 টাকা করে পাওয়ার কথা আপনাদের? না, আমরা জানি না। আমরা জানি না। কখনো জানানো হয়? না। স্বাস্থ্যসাথী প্রকল্পে বাড়ি ফেরার সময় রোগী পিছু গাড়ি ভাড়া বাবদ 200 টাকা করে দেওয়া হয়। অভিযোগ সেই টাকাই কৌশলে বেহাত হচ্ছে দিনের পর দিন ধরে। বিতর্ক মাথাচাড়া দিতেই তদন্ত কমিটি গড়েছে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। স্বাস্থ্যসাথী প্রকল্পে হাসপাতালে চিকিৎসার পর রোগীরা যখন ছাড়া পান তখন রোগীদের যাতায়াতের খরচ বাবদ 200 টাকা দেওয়া হয়। কলকাতা মেডিকেল কলেজে সেই টাকায় আত্মসাতের অভিযোগ উঠেছে রোগী সহায়কদের একাংশের বিরুদ্ধে, এবং এই পুরো ঘটনার পিছনে মেডিকেল কলেজের কর্মীদের একাংশও জড়িত বলে অনুমান করা হচ্ছে। তদন্ত করতে গিয়ে দেখা যায় যেটা, যে রোগীদের যখন টাকা দেওয়া হয় তখন তাদের সই করিয়ে নেওয়া হয় এবং তাদের মোবাইল নাম্বারটা রেখে দেওয়া হয়। তো সেই মোবাইল নাম্বারের সাথে রোগীর কন্ট্যাক্ট হচ্ছে না, এবং মোবাইল নাম্বার কিছু কিছু মোবাইল নাম্বার ভুল আছে। আমাদের চেয়ারম্যান স্যার, প্রিন্সিপাল স্যার এইটা প্রপোজ করেন যে আমরা আগামী দিনে আর কোনো টাকা ক্যাশে রোগীদের হাতে দেব না। যখনই ওরা ভর্তি হবে স্বাস্থ্যসাথী স্কিমে তখনই ওদের অ্যাকাউন্ট নাম্বার ডিটেলটা আমরা তুলে নেব। সেই প্রক্রিয়া চালু হয়ে গেছে। শুনতে মনে হতে পারে মাত্র 200 টাকা। কলকাতা মেডিকেল কলেজে এক মাসে এই বাবদ, এই যে যাতায়াতের খরচ বাবদ স্বাস্থ্যসাথী প্রকল্পে খরচ হয় 90,000 থেকে 1 লক্ষ টাকা। পাটিগণিতের হিসেব বলছে বছরে সেই খরচের পরিমাণ অন্তত 10 লক্ষ টাকা। স্বাস্থ্য দপ্তর যেরকম বাকি দুর্নীতিগুলির বিষয়ে তারা হচ্ছে যেভাবে পদক্ষেপ করেন না, ক্ষমতাবান লোকটা যখন তার সঙ্গে জড়িত থাকেন, স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও আমরা এটা দেখতে পেয়েছি। রোগী সহায়ক যাদেরকে বলা হচ্ছে, যারা টোটালি হচ্ছে পলিটিক্যাল রিক্রুটমেন্ট, তাদের মাধ্যমে এইভাবে টাকা ডিস্ট্রিবিউশনের যে পদ্ধতি সেটা করাই হচ্ছে। আমরা মনে করি যে এই ধরনের দুর্নীতিগুলো চলতে পারে, কিছু লোকের পকেট ভরিয়ে দেওয়া, এটার জন্যই কিন্তু এটা করা হচ্ছে বলে আমরা মনে করি। ভাবতেই পারেন, যেখানে শিক্ষা, পুরসভার নিয়োগ কিংবা চিটফান্ড কেলেঙ্কারির মতো কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে, সেখানে এ আর কি। কিন্তু দুর্নীতি তো দুর্নীতি, তা সে 1 টাকারই হোক না কেন। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতো। 200 টাকা স্বাস্থ্যসাথী কার্ডে রাখা হয়েছে, ওটা কাটমানি হিসেবে তৃণমূলের নেতাদের ভোগ করার জন্য। তৃণমূল পকেটের গাড়িতে ট্র্যাক তৈরি হবে। যদি স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন ঘটাতে চাই তাহলে দরকারি হচ্ছে কি জেলা লেভেলে আরজি করের মতো, পিজি হসপিটালের মতো, এনআরএস এর মতো বড় হসপিটাল তৈরি করা। প্রশাসনিক বিষয়, যে যে জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে প্রশাসন নিশ্চয়ই তৎপরতার সাথে দেখবে, কারণ এই স্বাস্থ্যসাথী সারা দেশের জন্য একটা রোল মডেল।
প্রশ্ন উঠেছে, রাজ্যের বাকি মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে সব ঠিকঠাক আছে তো? সেখানে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে কোনো রোগী বঞ্চিত হচ্ছেন না তো? সেদিকে কি নজর দেবে রাজ্য প্রশাসন? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।